নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন শতরূপা সান্যাল। শুরু হচ্ছে বাসা বদল। একতলা কোয়ার্টারটার পিছন দিকে ভিতর বারান্দার লাগোয়া এক চিলতে বাগান না বলে এক ফুলি জমি বললেই হয়। কোনো এক সময় গরমকালে এখানে বেল ফুলের সুগন্ধে বাতাস ভরে উঠত। খেয়ার হাতের যত্নে আদরে ছোট ছোট ঝোপের মতো গাছ, কিন্তু সাদা সাদা ফুলে ভর্তি। সারা বাড়িটায় যেন সেই সুবাসে আচ্ছন্ন থাকত। ও পাশের দেওয়ালটার গা ঘেঁষে তোড় করে মাথা তুলেছিল লতানে একটা গাছ। বেগুনি রঙের ফুল ধরত তাতে, নাম জানা নেই। লতাটা এখনো আছে বাগানের একমাত্র আম গাছটাকে জড়িয়ে, কিন্তু ফুল নেই। মনোজবাবু আরামকে দাঁড়ায় বসে এক দৃষ্টে তাকিয়ে আছেন ওই আম গাছটার দিকে। এখন আমের দিন নয়, কুচি কুচি লালতে পাতা প্রতিটি ডালের মাথায় মাথায়। বসন্ত এসেছে, মুকুল ধরেছে অনেক, খুব মিষ্টি আম হয়ে গেছে। এ বছরও ফল হবে তারই আভাস দেখা যাচ্ছে। আম গাছটার প্রতি অসম্ভব মায়া মনোজবাবুর। ওদিকে জোর কদমে গোছ গাছ চলছে। শেষ মুহূর্তের প্যাকিং, বড় বড় জিনিস সবই চলে গিয়েছে। খাট, আলমারি, আলনা, বিছানা, রান্নার সামগ্রী ইত্যাদি সব বাঁধা ছাঁদা হয়ে বড় একটা ট্রাকে বোঝাই হয়ে রওনা হয়ে গিয়েছে আগেই। এবার গাড়ি এলে উঠবে ছোট কিছু বাক্স আর এবারের মানুষগুলো। এবারের প্রায় 25 বছরের সংসার গুটিয়ে এখন নতুন বাসায় যেতে হবে। সবাইকেই যেতে হয়, কারণ অফিস থেকে পাওয়া কোয়ার্টার নিজের বাড়ি মনে করলেও আসলে তো নিজের নয়। মনোজবাবুর এ বাড়িতে আসার দিনটাও মনে আছে। খেয়ার কোলে ছোট্ট অতনু আর সামান্য কিছু আসবাব নিয়ে এ বাসায় ঢুকেছিলেন তারা। আজ খেয়া নেই। অতনু আর তার ছোট্ট বোন অতসী সব গুছিয়েছে। অতসী জন্ম এ বাড়িতে আসার পরে। সে এখন কলেজের পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করেছে। অতনুর অফিসটাও ওই কলেজ স্ট্রিটের কাছেই। এই বাড়ি বদলে যে ফ্ল্যাটটায় ওরা আজ যাবেন সেটা ওদিকেই। ওদের যাতায়াতের সুবিধে হবে, কিন্তু বড়ই ছোট্ট ফ্ল্যাট ওটা, দোতলায়। কোনো বাগান নেই, একেবারে কংক্রিটের জঙ্গল। তবু যেতে হয়। কাজ ফুরোলে, দায়িত্ব ফুরোলে, চাকরি শেষ হলে সব অভ্যেস প্রায় ছাড়তে হয়। বাড়িতে বাস করাটাও তো একটা অভ্যেস। ওই জায়গায় টুথব্রাশ, শেভিং সেট, ওই দেওয়ালে তার ও খেয়ার বিয়ের প্রথম দিকের বাঁধানো ছবিটা, দরজার পাশের ছোট কুলঙ্গিতে কুলদেবতার আসন, সবই তো আসলে অভ্যেস। ছোটবেলার কথা মনে পড়ছে আজ। তাদের ছিল গ্রামের বাড়ি, মাটির দাওয়া, মস্ত ঘর, উঠোন জুড়ে ধান শুকোতো। শীতকালে আচার, বড়ি, উঠোনে তুলসী মঞ্চ, দেওয়ার পাশে ডালিম আর শিউলি ফুলের গাছ। বাড়ির কাছেই ছিল নদী। যাতায়াতের মূল ব্যবস্থা ছিল নৌকায়। সে গ্রাম ছেড়ে এসেছিলেন মনোজবাবু মাত্র 6 বছর বয়সে। পূব বাংলা সেই গ্রামের সবুজ নরম ছবিটা কোনোদিনই ভুলতে পারেননি তিনি। তার বাবা ছিলেন সে যুগের আইন পাশ করা মোক্তার।
চাকরি নিয়েছিলেন বর্ধমান মহারাজের কাছে, কেননা ব্রিটিশ সরকারে চাকরি করবেন না তিনি। সে সময় দেশটা তো ছিল ব্রিটিশের শাসনে। 6 বছরের ছেলেকে বুকে চেপে মনোজবাবুর মা কাঁদতে কাঁদতে ভিট ছেড়েছিলেন নৌকায় নানা প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে। দেশ নাকি ভাগ হয়ে যাবে, তাদের গ্রামটা হয়ে যাবে অন্য দেশ। মা শেষবারের মতো শ্বশুরের ভিটে ধূপ জেলে গলায় আঁচল দিয়ে প্রণাম করেছিলেন কাঁদতে কাঁদতে। আজও স্পষ্ট দেখতে পান মনোজবাবু, সেই যে দেশ ছেড়ে ভিটে ছেড়ে যাত্রা শুরু হলো, তার যেন আর অন্ত নেই। মায়ের পোষা কালো দেশি কুকুরটা বহু দূর পর্যন্ত নদীতে সাঁতরে সাঁতরে নৌকার পিছন পিছন এসেছিল। এক সময়ে নদীর জল গভীর হতে শুরু করলো, ওর দমও বোধহয় ফুরিয়ে আসছিল। মা চোখ মুছছিলেন আর বারবার চিৎকার করে বলছিলেন, নতুন শহর, নতুন দেশে এসে মনোজবাবুর নবজীবন শুরু হয়েছিল। বাঙাল বলে ছোট ছেলেরা খেলতে নিতে চাইতো না তাকে। বাবা নতুন স্কুলে ভর্তি করে দিয়ে বলেছিলেন, ভালো পড়ালেখা কইরা নিজের পায়ে খাড়াইতে হইব, বুঝছো? আমাদের এইখানে ভিটা নাই, কিছু নাই, সব নিজের জোরে করতে হইব। বিদ্যা ছাড়া আমাদের আর কোনো সম্বল নাই, ভুলো না যেন। মনোজবাবু কথাটা ভোলেননি। স্কুলে বরাবর ভালো রেজাল্ট করতেন। সবার নজরে পড়েছিল তার মেধা আর পরিশ্রম করার ক্ষমতা। স্কুল পেরিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি পাওয়া সবই নিয়ম করে ঘটে গিয়েছে। মা বাবাও চলে গিয়েছেন চিরকালের মতো। কলকাতার ভাড়া বাড়িতে যখন মা বাবাকে নিয়ে চলে আসেন মনোজবাবু, তখন মা বরাবর বলতেন, বাবু, একবার শ্বশুরের ভিটখান দেখতে সাজ যায়, নিয়ে যাবি? অবশ্যই নিয়ে যাব মা, দাঁড়াও, তোমাদের পাসপোর্ট করাতে হবে আগে, সে খুব হ্যাপার ব্যাপার। তারপর ভিসা করাতে হবে, তবে না যেতে পারবে। চিন্তা করো না, সব করে ফেলবো। নিজের দেশে যাবো, তাতে আবার শাটুরের কি আছে? কেমন বইরা বোঝাই তোমায়, ওইটা এখন অন্য দেশ। আসলে মনোজবাবু বিষয়টাকে সেভাবে গুরুত্বই দিতে পারেননি অফিসের কাজের চাপে। মা একদিন টুক করে চলে গেলেন। তার আর শ্বশুরের ভিটে যাওয়া হলো না। কবে নাকি 13 বছরের মেয়ে বউ হয়ে এসেছিলেন সেই গ্রামে। সেই থেকে সেই গ্রামই যে ছিল তার নিজের বাড়িঘর, ভিটে। মা চলে যাওয়ার পরে বাবা একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন। বিকেলের দিকে গঙ্গার পাড়ে যেতেন, চুপ করে বসে থাকতেন। খেয়া এ বাড়ির বউ হয়ে আসার পরে বাবা খেয়ার সঙ্গে টুকটাক কথা বলতেন। ভালোবাসতেন খেয়াকে নিজের মেয়ের মতো। খেয়া যা বলতো তাই মন দিয়ে শুনতেন বাবা। আর মাঝে মাঝে হেসে বলতেন, খেয়া এক্কেরে আমার মা জননীর মতো, মনটা এক্কেরে সাদা। কখনো হয়তো দুঃখ করে বলতেন, বাবুটার জন্য কিছু রাইখা যাইতে পারলাম না, না এক ফুলি জমি, না বাড়ি। খেয়া অমনি বলে উঠত, আপনাদের বাঙালদের খালি বাড়ি বাড়ি বাতিক, বাড়ি করে হবেটা কি? ভাড়া বাড়ি ভালো। বাবা চলে যাওয়ার পরে মনোজবাবুর কেমন যেন মনে হতো। বাবা বোধহয় চেয়েছিলেন একবার নিজেদের 7 পুরুষের ভিটে যেতে। মায়ের মতো বারবার বলতেন না ঠিকই, কিন্তু একটা যেন টান ছিল, যেটা প্রকাশ করেননি ভাষায়। খেয়াকে সে কথা বলতেই খেয়া বলেছিল, বেশ তো, একবার তুমি একাই গিয়ে ঘুরে এসো না, মনে শান্তি পাবে।
অতনু তখন খেয়ার পেটে। খেয়াই একরকম জোর করে পাসপোর্ট, ভিসা, টিকিট সব ব্যবস্থা করেছিল। মাত্র 3টে দিনের জন্য মনোজবাবু পাড়ি দিয়েছিলেন নিজের 7 পুরুষের ভিটে দেখার জন্য। ঢাকা থেকে একটা গাড়ি ভাড়া করে মনোজবাবু গিয়েছিলেন সেই গ্রামে, যা ছেড়ে এসেছিলেন 30 বছর আগে। সুন্দর রাস্তা, বদলে যাওয়া একটা দেশ দেখেছিলেন তিনি। গ্রামে পৌঁছে ঠিক চিনতে পেরেছিলেন সেই হরিসভা, মন্দির, ঠাকুরানীর ঝিল, নদীর পাড় সব। তাদের ছেলেবেলার পাঠশালা এখন স্কুল হয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে এসে পৌঁছেছিলেন সেই ভিটে। সেখানে এখন বড় পাকা বাড়ি। এক সম্ভ্রান্ত মুসলমান পরিবার থাকেন এই ভিটে। মনোজবাবু নিজের পরিচয় দিতে তারা খাতির যত্নে ত্রুটি রাখেননি। দুপুরের খাওয়া দাওয়ার পরে নদীর সেই পাড়ে এসে বসেছিলেন সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছিলেন নৌকা চলছে ঘর ছেড়ে যাওয়া এক পরিবার নিয়ে। পিছন পিছন সাঁতরে যাচ্ছে কালো একটা কুকুর, মায়ের আর্তমিনতি। ফিরে আসার সময় বাড়ির কর্তা বললেন, এই জিনিসগুলা আপনারে নিতে হইব। এই ভিটা কিনবার পরে আমরা নতুন বাড়ি বানাইবার সময় পুকুরের ঘাটের কাছ থেকে এইগুলা পাইছিলাম। এইসব রূপা, তামা, পিতলের বাসন, পূজার বাসন সহ আমরা সব যত্ন কইরা রাইখা দিছিলাম। মনোজবাবুর চোখে জল এসে গিয়েছিল। এসব তার মায়ের হাতের যত্ন পাওয়া বাসন। বাড়িতে ব্যবহার হতো এগুলো পুজোর সময়। তিনি শুধু একবার হাত বুলিয়ে বলেছিলেন, আমায় মাফ করবেন, এসব তো নেওয়া যাবে না, আইনে আটকাবে। আমি যে খালি হাতে এসেছি। গাড়িতে ওঠার আগে তারই অনুরোধে বাড়ির ছোট্ট মেয়েটি এক কোদাল মাটি একটা ব্যাগে ভরে দিয়েছিল আর একটি আম গাছের চারা। সেই মাটি সযত্নে রেখে দিয়েছিলেন মনোজবাবু একটা টবে। সেই আমের চারা শুদ্ধ। অতনু হওয়ার পর মনোজবাবু অফিস থেকে পেয়ে গিয়েছিলেন এই কোয়ার্টার। খেয়া বহু যত্নে সেই মাটি আর আমের চারা বসিয়ে দিয়েছিল বাসার পিছন দিকের এই এক ফালি জমিটায়। ক্রমে এখানে একটা বাগান তৈরি করে ফেলেছিল খেয়া। সেই চারা বড় হয়েছে, অনেক বড়, একটু একটু করে ফলও দিতে শুরু করেছে। আজ সব ছেড়ে চলে যেতে হবে মনোজবাবুকে। এই কোয়ার্টারের মেয়াদ শেষ, কিন্তু স্মৃতি তো কোনো মেয়াদ মানে না। এই আম গাছ, এই ছোট্ট বাগানের ছায়াটুকু মনোজবাবুর কাছে কতখানি, তা অতনু বা অতসী বুঝতে পারবে না। অতসী এসে ডাক দেয়, বাবা এসো, গাড়ি এসে গিয়েছে। মনোজবাবু বলেন, ওই আম গাছটার তলা থেকে একটু মাটি নিয়ে নিস মা, নতুন বাড়ির বাগানে মিশিয়ে দেব। ওখানে বাগান কোথায় বাবা? সব তো শান বাঁধানো। ঠিক আছে, তবে রেখে দেবো। অতসী বাগানটার দিকে যায়। মনোজবাবুও উঠে পড়েন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। গাড়িতে উঠতে উঠতে হঠাৎ তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। ছেলে অতনু যেন ফিরে এসেছে অনেক দিন বাদে এই কোয়ার্টারটায়, কোনো একদিন। তখন সেখানে অন্য লোক, অন্য পরিবার, অন্য সাজসজ্জা। অতনু হয়তো বিনীতভাবে বলছে, একটু ও পাশের বাগানটায় যাওয়া যাবে, ওই আম গাছটার কাছে। আপনারা শুনছিলেন ত্রিপুরা রহস্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।